এখানে আসলে আপনার রক্তের স্রোত দ্বিগুণ গতিবেগে বইবে। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন 34 খ্রিস্টাব্দে উনি মারা যান। বন্ধুরা, নসিপুর রাজবাড়ি থেকে বেরিয়ে এলাম, বাড়ি রয়েছি জগৎ শেঠের বাড়িতে। বন্ধুরা, আমি এসেছি মতিঝিল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার নেস্ট। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য হতে চলেছে নবাবের জেলা এবং প্রাক্তন বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ। চলুন আপনাদের মুর্শিদাবাদ থেকে আজকে ঘুরিয়ে নিয়ে আসি। এবং আজকে আমি রোড ট্রিপ করতে চলেছি আমার 110 সিসির প্যাশন এক্সটেক নিয়ে। চলুন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি মুর্শিদাবাদ এবং ওখানকার যাবতীয় যেতে গিয়ে যা যা তথ্য আমি পাবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। সকাল হয়ে গেছে, আজকে 12ই জানুয়ারি 2025 এবং আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাকে প্রণাম করেই আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে। চলুন তাহলে ঘুরে আসি নবাবের এলাকা মুর্শিদাবাদ। এরপরে আপনাদের সঙ্গে মোটর ব্লগিং সেটআপেই কথা হচ্ছে। চলুন। তো বন্ধুরা, চলে এসেছি পলাশী স্মৃতিসৌধ। আজকে আমরা দেখে নেব সেই স্থান যেখানে 1757 খ্রিস্টাব্দে সিরাজদৌল্লা ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয়েছিল। চলুন আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি। এই আমার সামনের এই যে গেট, এটাই পলাশী স্মৃতিসৌধ বা পলাশী ওয়ার মেমোরিয়াল। চলুন আপনাদের আজকে ওই স্থানটা দেখিয়ে নিয়ে আসি। বন্ধুরা, আমরা চলে এসেছি পলাশী স্মৃতিসৌধ। এই আমার সামনে দেখতে পাচ্ছেন। আপনার রক্তের স্রোত দ্বিগুণ গতিবেগে বইবে। মির্জাফরের বিশ্বাসঘাতকতা, আমাদের সমস্ত বাংলাভাষীর লজ্জা, সব কিছু মিলিয়ে এই সেই স্থান যেখানে সিরাজউদ্দৌলা ইংরেজ বাহিনীর কাছে পরাজিত হয়েছিল। এই সেই স্থানে আমি আছি। এরপরে আমি যাব মুর্শিদাবাদ। তো বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছি সেই তিনজনের সমাধিস্থলে যারা নিজের রক্তের শেষ বিন্দুটুকু দিয়ে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিল কিন্তু পরাধীনতা স্বীকার করেনি। এই যুদ্ধে তাদের মৃত্যু হয়েছিল এখানেই এবং এখানেই তাদেরকে সমাধিস্থ করা হয়েছিল। আমাদের মীর মদন বক্সী, যে ছিলেন আমাদের সিরাজদৌল্লার সৈন্যদলের চিফ, এবং বাহাদুর আলী খান ছিলেন মাস্কেট টিমের কমান্ডার, এবং নাভে সিং হাজারি ছিলেন কমান্ডার। সিরাজদৌল্লার সৈন্যবাহিনীর এই ছিল তাদের পদ, এবং তারা এই পলাশীর যুদ্ধে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন এখানেই তারা প্রাণত্যাগ করেন এবং এখানেই তাদেরকে সমাধিস্থ করা হয়। কিন্তু এই সেই স্থান যেখানে যুদ্ধটা হয়েছিল। এখানে তখন আমবাগান ছিল, কথিত আছে ইতিহাসে, কিন্তু এখন আমবাগান নেই। কিন্তু ওই সমসাময়িক একটা বট গাছ আছে, যেই বট গাছের তলায় এখানকার স্থানীয় লোকরা বলে ওই বট গাছের তলায় সিরাজদৌল্লার সেনাবাহিনী ঘাঁটি গেড়েছিল এবং এই স্থানেই যুদ্ধ হয়েছিল যেখানে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি। এবং তারপরে সেই যুদ্ধের হারের ফলে আমাদের দেশ পরাধীন হয়ে গেছিল, সেটা আমরা সবাই জানি। আমি একটু আগেই পলাশী ওয়ার মেমোরিয়ালের ওখান থেকে ঘুরে এলাম। ওখানের ওই ওয়ার মেমোরিয়ালের পিছন দিক দিয়ে সোজা 400 মিটার হেঁটে আসলেই এই স্থানে আমরা পৌঁছে যাব। চলো এবার মুর্শিদাবাদ যাব। এটা পলাশী নদিয়া, এই পলাশীর পরেই মুর্শিদাবাদ শুরু হলো, নবাবের এলাকা। তো চলুন ওখান থেকে এবার ঘুরে আসি, বাকি কথা হচ্ছে ওখানে কি। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি মুর্শিদাবাদের উদ্দেশ্যে। আজকে আমরা মুর্শিদাবাদের যেই জায়গাগুলো দেখব সেই জায়গাগুলি হচ্ছে আজি মুন্নেসা বেগমের সমাধি, 1100 জীবন্ত কবর, নেমো খারামের দেউরি বা মির্জাফরের বাড়ি, শ্রী রঘুনাথজি টেম্পল, নসিপুর রাজবাড়ি, জগৎ শেঠের বাড়ি, কাঠগোলাপ বাগান বাড়ি, কাটরা মসজিদ,
জাহান কোষা বন্দুক ও মতিঝিল, এই কটি আজকে আমাদের দর্শনীয় স্থান। তো বন্ধুরা, আমি এখন আছি আজি মুন্নেশা বেগমের সমাধিস্থলে। তো বন্ধুরা, আজি মুন্নেশা বেগমের সমাধিস্থল থেকে আমি বেরিয়ে এলাম এবং ওখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তার জন্য পারমিশন নিতে হবে, যার জন্য ভিডিওগ্রাফি সেরকমভাবে কিছু করতে পারলাম না। তো আজি মুন্নেশা বেগমের সম্বন্ধে এখানে কথিত কিছু কাহিনী আছে যার সঙ্গে ইতিহাসের কোনো মিল নেই। কাহিনীটা হচ্ছে, উনি নাকি বাচ্চাদের কলিজা খেতেন দুরারোগ্য রোগের জন্য। তার জন্য এই জিনিস জানাজানি হয়ে যাওয়ার পরে মুর্শিদ কলি খাঁ তাকে জ্যান্ত কবর দেওয়া হয়। সেই কবরস্থান ঘুরে আমরা এলাম এবং তার সামনেই আমি আছি। আদৌ ইতিহাসে এর সঙ্গে কোনো মিল নেই। উনি ছিলেন প্রচণ্ড দানবীর মহিলা। উনি 1734 খ্রিস্টাব্দে উনি মারা যান এবং এই সমাধির এটা হলো মসজিদের ভগ্নাংশটুকু ওই পিছনে দেওয়া রয়েছে এবং অবশিষ্ট আছে, বাদবাকি সবই ভেঙে গেছে। এবং আপনারা যারা আসবেন তারা এখানে কথিত ইতিহাস শুনতে পাবেন, কিন্তু এই ইতিহাসের সঙ্গে, এই কথিত গল্পের সঙ্গে ইতিহাসের কোনো মিল নেই। চলুন এর পরের স্পটে যাওয়া যাক। বন্ধুরা, এই যে আজি মুন্নেশা বেগমের সমাধি, এখানে এই আজি মুন্নেশা বেগমের সমাধির উপর দিয়েই সবাই হেঁটে এই মসজিদে প্রবেশ করতেন। বন্ধুরা, আমি আছি সেই জীবন্ত কবরের এখানে। 1100 কবর আছে এখানে, কথিত আছে। এবং মীর জাফরের ফ্যামিলির কেউ যদি মারা যায় তাহলে তাকে এখানে নিয়ে এসে এখনও অবধি কবর দেওয়া হয়। এবং এখানে কার কোনটা কবর এখন সময়ের কালে মুছে গেছে সবই, কিন্তু এখানের কিছু লোকাল গাইড আছে, 50 টাকার মারফতে আপনারা নিতে পারেন। রাস্তার ওখানেই পাবেন, মানে গেটে ঢুকতে। এইখানের প্রবেশ মূল্য 10 টাকা এবং সেই গাইড আপনাদের বুঝিয়ে দেবে 1100 কবরের স্থান। পুরো ওই দিকে বিস্তৃত রয়েছে সব এলাকাটা। এবং আমার এই বাউন্ডারির মধ্যেই মীর জাফরের কবরটা রয়েছে এবং মুন্নেশা বেগম, যারা মীর জাফরের পরবর্তীকালের স্ত্রী ছিলেন, তার সমাধিটাও এখানেই আছে। চলুন এবার আমরা পরের স্পটে যাই। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি নেমোহারাম দেওরি অথবা মীর জাফরের বাড়ির সেই গেটের সামনে। এখানেই সিরাজদৌল্লাকে 9 দিন বন্দি রেখে হত্যা করা হয়েছিল। তার জন্য তখনকার স্থানীয় লোকেরা এটাকে নেমোহারামের দেউরি নাম দিয়েছে। এবং চলুন এর ভিতরটা একটুখানি ঢোকা যাচ্ছে, একটু ঢুকে ঘুরে আসি। এর ভিতরে সাধারণের প্রবেশ নিষেধ, যার জন্য এর ভিতরে কিছু দেখাতে পারলাম না, কিন্তু এই দেউরিটাকে দেখুন। এবং এটাই মীর জাফরের, সাইনবোর্ডে লেখা রয়েছে মীর জাফর আলী খান, নবাব সাহেব মীর জাফর আলী খানের বাড়ি এটা। এবং পলাশির প্রান্তরে সিরাজদৌল্লা পলাশির যুদ্ধে যখন হেরে যায়, তখন তাকে সিরাজদৌল্লাকে বন্দি করে এখানেই নিয়ে আসা হয় এবং 9 দিন পরে এখানেই তাকে হত্যা করা হয়। এই হলো সেই মীর জাফরের বাড়ির গেট। চলুন তাহলে এর পরের স্পটে যাওয়া যাক। প্রাচীন রথ বন্ধুরা, পিতলের। এটা হচ্ছে শ্রী শ্রী রঘুনাথজি টেম্পলের রথ, পুরো পিতলের। চলুন ভিতরে যাওয়া যাক, দেখি কি কি আছে। রাস্তাটা দুর্দান্ত, তখনকার দিনের ব্যবহৃত সব জিনিসপত্র বন্ধুরা দেখুন। রাম, লক্ষ্মণ ও সীতা এবং হনুমানজি। ব্যাচ তখনকার
তখনকার দিনের আর্মিদের। দেখেছি আমি। যখন শরীর খারাপ হয়ে যেত মানুষ খেয়েছি না রেস্ট দিত আছে একটু। প্রাচীন মন্দিরের মধ্যে প্রবেশ করলে যেমন হয় সেরকম ব্যাপার দেখুন বন্ধুরা। छवि लीजिए ठाकुर जी की। जय মুর্শিদাবাদে এসে এত পুরনো মন্দির দেখে মনটা কিন্তু ভরে গেল বন্ধুরা। এটা নাটমঞ্চ আমার পিছনে। চলুন এবার বাইরে যাওয়া যাক, আরও অনেক স্পট বাকি, সেগুলো সব কমপ্লিট করতে হবে। বন্ধুরা আমি এখন প্রবেশ করেছি নসিপুর রাজবাড়িতে। নসিপুর রাজবাড়ির স্ট্রাকচারটা ঠিক এরকম। আর আমি এখন আছি নসিপুর রাজবাড়ির মধ্যে। চলুন ভিতরে গিয়ে দেখি কি কি দেখা যায়। এবং প্রচণ্ড ঐতিহাসিক স্থান। 1776 খ্রিস্টাব্দে এই নসিপুর রাজবাড়ি তৈরি হয়েছিল। সামনে বজরংবলীর একটা মূর্তি, পাথর খোদাই করে করা। ঝুলন উৎসবে এখানে খুব বড় করে উৎসব পালন করা হয় এবং ওই ভিতরের যত মূর্তি আছে সব বাইরে নিয়ে আসা হয় এখানকার স্থানীয় গাইডের মতে। চলুন এবার ডাকাতকালী দেখে আসি। বন্ধুরা যেই মূর্তিটা আপনাদের দেখালাম সেটাকে নবদুর্গা বলে এখানে, কিন্তু এটা ডাকাতকালী। মূর্তিটা ভালো করে দেখলে বুঝতে পারবেন মায়ের কালী ঠাকুরের যে জীব থাকে সেই জীব নেই, পায়ের নিচে শিবও নেই, সিংহ বসে আছে, যার জন্য এটাকে নবদুর্গাও বলে। কিন্তু ডাকাতকালী রূপে কালী পুজোর সময় পুজো হয়। চলুন তাহলে নসিপুর রাজবাড়ি থেকে এবার বেরোনো যাক, পরের জায়গায় গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। নস্টালজিক কাঠের সিঁড়ি বন্ধুরা দেখুন। বন্ধুরা নসিপুর রাজবাড়ি থেকে বেরিয়ে এলাম। উপরে ছবি তুলতে বারণ করেছে, কিন্তু ছবি তোলার কিছু নেইও। এমনি মোটামুটি মন্দিরগুলো খুব ভালোই লাগলো, ডাকাতকালী মন্দির এবং উপরে যেটা দেখলাম অষ্টধাতুর দুটো হাতি, রাধাকৃষ্ণ এবং দুর্গা। এছাড়া সেরকম কিছুই নেই, ছবি তোলার মতনও কোনো ব্যাপার নেই। তবে আদারওয়াইজ রাজবাড়িটা খুব সুন্দর, ঘুরে বেশ ভালোই লাগবে। চলুন যাওয়া যাক এর পরের গন্তব্যে। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি জগৎ শেঠের বাড়িতে।
জগৎ শেঠ ছিলেন তৎকালীন শেঠ, মানে অর্থকুবের। নবাবের দরকারেও টাকা এই জগৎ শেঠের থেকেই ধার নিতেন, অর্থ নিয়ে নিজের কাজকর্ম করতেন। এই যে বাড়িটা দেখছেন এর মধ্যে মিউজিয়াম, এর ভিতরে ছবি তোলা নিষেধ, কিন্তু দেখতে একতলা লাগছে, কিন্তু আদেতে এটা দোতলা। আর এইখান থেকেই একটা সুড়ঙ্গ পথ গেছে কাঠগোলাপ বাগানের ওখানে, সেই রাস্তা আপনাকে দেখাবো, যেই রাস্তাটার সুড়ঙ্গ রাস্তাটা এসে এই বাড়িতে আসতে জগৎ শেঠ ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেন। কেউ জানতে পারেন না এবং ওই রাস্তাও কেউ আজ অবধি খুঁজে বার করতে পারেনি। তাহলে চলুন ভিতরে মিউজিয়ামটা দর্শন করে আসি। এই যে জায়গাটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা গুপ্ত সুড়ঙ্গ পথের রাস্তা। এই রাস্তার মধ্যেই কোনো একটা জায়গা আছে যেটা গিয়ে ওই কাঠগোলাপের বাগানে উঠছে, কিন্তু সেই রাস্তা এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো হারিয়ে গেছে, কিন্তু লোকে এখন দেখাচ্ছে এটাই গুপ্ত সুড়ঙ্গ পথ। আমাদেরও মেনে নিতে হবে এটাই গুপ্ত সুড়ঙ্গ পথ। চলুন যাওয়া যাক ভিতরে, দেখি কি কি আছে, বেরিয়ে এসে আপনাদের সঙ্গে বলবো, কিন্তু ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। জগৎ শেঠের বাড়ির পরিবেশটা খুব সুন্দর। এখানে একটা ফোয়ারা আছে এবং উনি একসময়, এটা সত্যি কথা যে উনি একসময় এখানে থাকতেন, কিন্তু ওনার ব্যবহৃত জিনিস আদৌ আমরা দেখলাম কি না সেই নিয়ে আমার ব্যক্তিগত সংশয় আছে। আমার মনে হলো না ওই সময়কার কোনো জিনিস, হয়তো চেয়ার টেবিলগুলো আছে ওই সময়কারও না, তাও ইংরেজদের আমলেরই হবে মনে হলো। কেননা ইংরেজদের আমলে কাঁটা চামচ দেখলাম, এগুলো দেখলাম, জগৎ শেঠের ব্যবহৃত জিনিস নেই, খুবই কম দেখলাম। আর ওনার বাড়ির পরিবেশটা খুব সুন্দর, চারি পুরোটাই যতদূর দেখছেন সবই ওনার বাড়ির মধ্যেই থাকে, হয়তো উনি একসময় এখানে থাকতেন। ভালো লাগলো একদিনের ট্যুরে মুর্শিদাবাদ, এখনও অবধি জমে গেছে এবং প্রচুর লোক এসেছে আজকে রবিবার পিকনিক করতে। জগৎ শেঠের বাড়ি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা জগৎ শেঠের বাড়ির মধ্যে একটা মন্দির আছে, সেই মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এবং মন্দিরটা দুর্দান্ত এবং মূর্তিটাও মনে হচ্ছে তখনকারই। দেখুন একবার। বন্ধুরা জগৎ শেঠের বাড়ি দেখে বেরোলাম এবং আমি এখন একদম সামনে মন্দিরের সামনে রয়েছি, জগৎ শেঠের বাড়ির মধ্যে। এই মন্দিরের মূর্তিটা কিসের মূর্তি আমি বুঝতে পারলাম না, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যেটা দেখালাম এবং জগৎ শেঠের বাড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন যাওয়া যাক এবার পরের গন্তব্য। চলো। এই সেই জায়গা বন্ধুরা যেখান দিয়ে যেই পাতাল রাস্তা দিয়ে, ভূগর্ভস্থ রাস্তা দিয়ে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত। এই সেই রাস্তা দেখুন। প্রাকৃতিক দুর্যোগের কারণে এখন এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, জল ডুবে গেছে এবং এপাশে একটা কুয়ো। এবং কুয়োর নিচ দিয়েই রাস্তাটা ছিল, কোনো কারণবশত এখন জল জমে গেছে, এর ভিতরে এখন প্রবেশ নিষেধ এবং কেউই এই রাস্তাটা খুঁজে উঠতে পারেনি। সেই সময় যারা বানিয়েছিল তারা তো কেউ আর নেই এখন বেঁচে, তাই এই রাস্তাটা এখন বন্ধই হয়ে গেছে। এই সেই ভূগর্ভস্থ রাস্তা কথিত আছে, এই রাস্তা দিয়েই জগৎ শেঠের বাড়ির থেকে জগৎ শেঠ এই রাস্তা দিয়েই এই কাঠগোলাপ বাগান বাড়িতে আসতেন। এবং আমার উল্টো দিকে এই কাঠগোলাপ বাগান বাড়ি দেখুন। এবং এই কাঠগোলাপ বাগান বাড়িতে প্রচুর ইতিহাস আছে, যেগুলো আপনাদের সঙ্গে আমি পরবর্তীকালে আলোচনা করব। এই হলো কাঠগোলাপ বাগান বাড়ি এবং এখানেই সেই মীরাবাই তখনকার দিনের একদিনের নৃত্যের মূল্য নিতেন উনি 5,000 টাকা। মীরাবাই এখানেই নৃত্য পরিবেশন করতেন এবং সমস্ত নবাব থেকে শুরু করে সবাই, তখনকার বড় বড় যারা রাজারা সব এখানে আসতেন বাগান বাড়ি, কাঠগোলাপ বাগান বাড়িতে, এবং এখানেই রাত্রি যাপন করতেন। এবং এই সুড়ঙ্গ পথ দিয়েই
উনি যাতায়াত করতেন, এইটুকু জানা যায়। চলুন তাহলে সামনে যাওয়া যাক, গিয়ে কথা বলা যাবে আবার। বন্ধুরা, আমি এখন কাঠগোলাপ বাগান বাড়িতে আছি। কাঠগোলাপ বাগান বাড়ি একটা ঐতিহাসিক জায়গা, বাগান বাড়ি। এই যে স্থানটা দেখছেন, এখানে আগে নৃত্য তালিম দেওয়া হতো এবং সন্ধেবেলায় জলসা বসত এবং এখানেই সবাই আসতো, সমস্ত নবাব, তখনকার সময়কার রাজা জগৎ শেঠের সঙ্গে যারা বন্ধুত্ব মতন মিশত তারা আসতো এবং এখানেই এই পাশ্চাত্য নৃত্যের কার্যকলাপ সম্পূর্ণ হতো। আর সামনে একটা পুকুর আছে, সেই পুকুরে দুখানা মাছ ছিল, সেই মাছের নাম ছিল হীরা এবং মতি। তো এই স্থানীয় গাইড থেকে যা জানতে পারলাম, চলুন এবার তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কী দেখা যায়। অনেকের বিশ্বাস বন্ধুরা, কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা। জানা যায় জগৎ শেঠের সহযোগিতায় তৎকালীন নবাবের কাছ থেকে 1200 টাকায় 32 বিঘার এই বাগানটি কিনে নেন মন্দির নির্মাণের জন্য ধনবান ব্যবসায়ী এবং জমিদার লক্ষ্মীপদ সিং দুগার। 18 শতকে কাঠগোলা বাগানবাড়ি নির্মাণ করেন। এটি বর্তমানে দুগার পরিবারের বাগানবাড়ি। এই বাগানবাড়িতে আমিষ কোনো খাবারই অ্যালাউ নেই এবং এই বাগানবাড়ির এখন দুগার পরিবারের বাগানবাড়ি। এই পুকুরেই দুখানি মাছ ছিল, যার নাম হীরা ও মতি, যাদের সমাধি এই কাঠগোলাপ বাগানবাড়িতেই এখনও অবধি রয়েছে। বন্ধুরা, আমি এখন কাটরা মসজিদের সামনে আছি। এর ভিতরে দেখার মতন শুধু মুর্শিদ খলিফার সমাধিই আছে, আর ভেতরে এই জন্য যাচ্ছি না। এটা অনেকটাই প্রাকৃতিক ভূমিকম্পের কারণে অনেকটাই ধসে গেছে ভিতর থেকে এবং 5টা বেজে গেছে, যার জন্য এটা বন্ধ হয়ে গেছে। আর ভেতরে প্রবেশ করতেও দিচ্ছে না এবং যদি এর ভিতরে সেরকম কিছু নেই। কাটরা মসজিদ আপনারা দেখুন, এটাই কাটরা মসজিদ। তো বন্ধুরা, আমি এখন আছি জাহানকোষা তোপ বা বন্দুকের সামনে। আমার সামনে যে কামানটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জাহানকোষা কামান। এই কামানটি অষ্টধাতু দিয়ে তৈরি। এই কামানটির দৈর্ঘ্য হচ্ছে 17 ফুট 6 ইঞ্চি এবং 212 মণ ওজন। এটি একবার চালাতে গান পাউডারের প্রয়োজন হতো 28 সের। 1637 খ্রিস্টাব্দে এই তোপটি তৈরি করা হয় ঢাকায় এবং তখন জনার্দন কর্মকারের কর্তৃক এই তোপটি তৈরি করা হয়েছিল। তো কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই জাহানকোষা তোপ সম্বন্ধে কমেন্ট বক্সে জানাবেন আপনারা। বন্ধুরা, আমি এসেছি মতিঝিলের সামনে। মতিঝিল রাত্রেবেলায় দেখতে খুব সুন্দরই লাগে। এই যে দেখুন, বন্ধুরা, আমি এখন আছি মতিঝিল প্রপার্টিতে। আমার পিছনে বিশ্ব বাংলা লোগো এবং মতিঝিল প্রপার্টিটা খুবই দুর্দান্ত। এখানে থাকা যায়। WDTCL এর ওয়েবসাইট থেকে এখানে বুকিং করতে হয়। আপনি একদিনে সেখানে থাকলে আপনার বেশ সুন্দর লাগবে। মতিঝিল প্রপার্টিটা খুবই সুন্দর এবং খুবই ভালো। আমি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আজকে, তাই আমি সকাল সকাল আসতে পারিনি। সন্ধ্যাবেলায় যেটুকু দেখছি সেটুকু আপনাদের দেখাতে পারবো না, এখন অন্ধকার হয়ে গেছে, কিন্তু খুবই সুন্দর। আপনারা আসবেন মতিঝিল প্রপার্টিতে, খুবই সুন্দর। বন্ধুরা, আমি এখন মতিঝিল প্রপার্টির রাস্তা দিয়ে হাঁটছি। রাস্তাটা এত সুন্দর এবং পিছনে আমার পিছনে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম চলছে। সাউন্ডের প্রবলেমের জন্য কপিরাইট হয়ে যেতে পারে, যার জন্য আমি ওখানে গেলাম না এবং আপনাদের দেখাতেও পারলাম না, তার জন্য দুঃখিত। কিন্তু প্রপার্টিটা দুর্দান্ত, আপনারা আসতেই পারেন এবং ঘুরে দেখতেই পারেন। দারুণ। বন্ধুরা, সকাল থেকে বেরিয়েছি রানাঘাট থেকে
পলাশি গেছি, পলাশি স্মৃতিসৌধ আপনাদের দেখিয়েছি। তারপরে এসেছি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের সমস্ত এলাকা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবদের সঙ্গে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়।